আচ্ছা, ইরান কিভাবে আমেরিকাকে হারাতে পারে? এর উত্তরটা কিন্তু কোনো বিশাল সেনাবাহিনী বা পারমাণবিক বোমার মধ্যে নেই। না, এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের চালাক এক অর্থনৈতিক কৌশলের মধ্যে। চলুন এই জটিল বিশ্ব রাজনীতির খেলাটা একটু ভেঙে দেখা যাক। এই পুরো প্ল্যানটার একেবারে কেন্দ্রে রয়েছে একটা প্রশ্ন, আর প্রশ্নটা শুনলে প্রথমে হয়তো অসম্ভবই মনে হবে। একটা $50,000 ড্রোন কি সত্যি সত্যি একটা সুপার পাওয়ারকে দেউলিয়া করে দিতে পারে? চলুন তো দেখি বাস্তবে এই ব্যাপারটা ঠিক কিভাবে ঘটছে। দেখুন, ইরানের এই কৌশলটা কিন্তু গতানুগতিক মিলিটারি শক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়নি। এটা আসলে একটা গণিতের খেলা। মানে এখানে পেশি শক্তি বা মাসেলসের কোনো জায়গা নেই। আসল অস্ত্র হলো মাথা খাটানো বা ম্যাথ। এটা অর্থনৈতিক যুদ্ধের একটা একেবারে নতুন অধ্যায়। এই কৌশলের প্রথম যে অংশটা সেটাকে বলা যেতে পারে দ্য বিলিয়ন ডলার মস্কিটো, মানে বিলিয়ন ডলারের মশা। চলুন দেখি কিভাবে এত ছোট এত সস্তা একটা জিনিস একটা বিশাল শক্তিকে দিনের পর দিন বিরক্ত করে একদম দুর্বল করে দিতে পারে। আর এই খেলার মূল খেলোয়াড়টা কে? সেটা হলো শাহা ড্রোন। দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এটা আসলে একটা উড়ন্ত বোমা। এর একটাই কাজ, তেলের খনি, জলের প্ল্যান্টের মতো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করা আর সেগুলোকে ধ্বংস করে দেওয়া। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা বানানো কিন্তু খুবই সস্তা। একটু ভেবে দেখুন, একটা শাহা ড্রোনের দাম মাত্র $50,000। মিলিটারি সরঞ্জামের দুনিয়ায় এটা তো আসলে পকেট মানির মতো। এই সংখ্যাটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এর পরের সংখ্যাটাতেই আসল চমকটা লুকিয়ে আছে। আর অন্যদিকে ওই সস্তা ড্রোনটাকে আকাশেই থামানোর জন্য আমেরিকা যে মিসাইলটা ব্যবহার করে সেটার দাম কত জানেন? প্রায় $1 মিলিয়ন। এটার নাম হলো থার্ড। বলা হয় বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু সেরা হওয়ার দামটাও তো অনেক বেশি, তাই না? এখানে খরচের বিশাল ফারাকটা একদম পরিষ্কার হয়ে যায়। মানে একটা $50,000 ড্রোনকে থামাতে গিয়ে আমেরিকার খরচ হয়ে যাচ্ছে হয়তো 1, 2 বা কোনো ক্ষেত্রে $3 মিলিয়ন পর্যন্ত। আর এই অবিশ্বাস্য অসামঞ্জস্যটাই হলো ইরানের পুরো কৌশলের মূল ভিত্তি। তো মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আসল খেলাটা কিন্তু অস্ত্রের নয়, এটা পুরোটাই অর্থের খেলা। ইরান এমন একটা কৌশল বানিয়ে ফেলেছে যেখানে প্রত্যেকটা ছোট ছোট আক্রমণের মধ্যে দিয়ে ওরা আমেরিকার টাকার ভাণ্ডারটা একটু একটু করে খালি করে দিচ্ছে। আর এই লম্বা খেলায় ইরান কিন্তু টাকা পয়সার দিক থেকে জিতে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, যে আমেরিকা কেন এই সহজ ফাঁদ থেকে বের হতে পারছে না? আচ্ছা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমেরিকার ইতিহাসে। দেখুন, কোল্ড ওয়ারের সময়ে ওদের অস্ত্র বানানো হতো ভয় দেখানোর জন্য, বিশাল আর দামি করে। সস্তা ড্রোনের ঝাঁকের সাথে লড়াই করার জন্য তো নয়। আর দ্বিতীয় কারণটা হলো দুর্নীতি। মানে বড় বড় কোম্পানি আর ক্ষমতাশালী লোকেরা এই দামি অস্ত্র বিক্রি করেই তো পয়সা কামায়, তাই এই সিস্টেমটা বদলানোর কোনো ইচ্ছাই তাদের নেই। তো অর্থনৈতিক চাপের ব্যাপারটা তো গেল। এবার চলুন এই কৌশলের আরও একটা গভীর স্তরে যাওয়া যাক। ইরানের প্ল্যানটা কিন্তু শুধু আমেরিকার টাকার থলিতেই আঘাত করছে না, এটা আঘাত হানছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, সবচেয়ে লুকানো দুর্বলতার উপর। আর এই দুর্বলতাটা কিন্তু কোনো মিলিটারি বা রাজনৈতিক দুর্বলতা নয়, না, এটা তার থেকেও অনেক বেশি মৌলিক। এটা হলো জীবন। এই সংখ্যাগুলো একবার দেখুন। এগুলো দেখলে বোঝা যায় যে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের অনেক দেশ প্রকৃতি থেকে যেটুকু জল পায় তার থেকে হাজার হাজার গুণ বেশি জল ব্যবহার করে কোনো মতে টিকিয়ে আছে। এটা তো একটা অসম্ভব সমীকরণ, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই দেশগুলো চলছে কিভাবে? উত্তরটা হলো ডিস্যালাইনেশন প্ল্যান্টস। মানে বিশাল বিশাল সব কারখানা যেগুলো সমুদ্রের নোনা জলকে পান করার যোগ্য মিষ্টি জলে পরিণত করে। এগুলোই আসলে মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মানুষের লাইফলাইন। কিন্তু এই লাইফলাইনটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর ঠিক এখানেই আসছে ওয়াটার বম্বের কনসেপ্টটা। ভাবুন তো, কয়েকটা সস্তা ড্রোন পাঠিয়ে যদি জলের মেশিনগুলোকে উড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সোজা হিসাব, জল নেই মানে জীবনও নেই, খেলা শেষ। এখানে কোনো চিরাচরিত মিলিটারি ডিফেন্স সিস্টেম কিন্তু কোনো কাজেই আসবে না। কিন্তু এই খেলার একটা উল্টো দিকও আছে। ইরান নিজেও কিন্তু জলের তীব্র সংকটে ভুগছে।
এই যে ইরানের উর্মিয়া হ্রদ, যেটা প্রায় পুরোটাই শুকিয়ে গেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর আমেরিকাও ইসরায়েল কিন্তু ইরানের এই দুর্বলতার সুযোগটা নেওয়ার জন্যই একেবারে তৈরি হয়ে আছে। ওদের পাল্টা কৌশলটা আরও মারাত্মক। প্ল্যানটা কি? 1. ইরানের জলের উৎসগুলো শুকিয়ে দাও। 2. জলের এই অভাবটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করো, আর ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দাও। আর সবশেষে দেশের ভেতর থেকেই একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে ইরানকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলো। আচ্ছা, এই যে সস্তা ড্রোন, জলের সংকট, এই সব কিছুর পেছনে ইরানের আসল লক্ষ্যটা কি? চলুন এবার ফাইনাল স্টেপটা দেখা যাক, কিভাবে এই সব ছোট ছোট চালগুলো একসাথে হয়ে আমেরিকার মূল শক্তির কেন্দ্রে মানে ওর অর্থনীতিতে গিয়ে আঘাত হানে। ইরানের এই গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আগে জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিলকে বুঝতে হবে, মানে সৌদি আরব, ইউএইর মতো উপসাগরীয় দেশগুলোর জোট। বাইরে থেকে দেখলে মনে হয় এরা আমেরিকার বন্ধু, কিন্তু আসল সত্যিটা হলো এদের তেলের টাকায় আমেরিকার অর্থনীতির ইঞ্জিনটাকে চালু রাখে। এই প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। দেখুন কি হয়। 1. জিসিসি দেশগুলো সারা দুনিয়ায় তেল বিক্রি করে আর টাকা নেয় ইউএস ডলারে। 2. ওই ডলারগুলো ওরা আমেরিকার শেয়ার বাজারে ইনভেস্ট করে। 3. এই বিশাল বিনিয়োগের জোরেই অ্যাপেল, গুগল, এনভিডিয়ার মতো বড় বড় কোম্পানিগুলো আরও বড় হতে থাকে, আর তার ফলেই আমেরিকার অর্থনীতি এত মজবুত। তাহলে ইরানের আসল টার্গেটটা কি? কোনো মিলিটারি বেস বা যুদ্ধজাহাজ না, ওদের আসল টার্গেট হলো এই টাকার পাইপলাইনটাকেই ভেঙে দেওয়া। ওরা চায় জিসিসি দেশগুলোতে এমন বিশৃঙ্খলা তৈরি করতে যাতে তেলের যোগান আর শেয়ার বাজারে টাকার বিনিয়োগ দুটোই বন্ধ হয়ে যায়, আর সেটা হলেই আমেরিকার অর্থনীতিতে ধস নামবে। এই লড়াইটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে আটকে নেই, এটা এখন একটা গ্লোবাল চেস গেম, মানে বিশ্বজোড়া এক দাবার চাল। আর এই খেলায় বিশ্বের বাকি দেশগুলো নিজেদের অজান্তেই এক একটা গুটি হয়ে উঠছে। চলুন এবার একটু বড় ক্যানভাসে দেখি যে এই খেলার শেষটা কোথায়। এইখানে দেখুন দুটো প্ল্যান একদম পাশাপাশি। একদিকে আছে আমেরিকা আর ইসরায়েলের প্ল্যান, ভেঙে দাও আর শাসন করো, আর অন্যদিকে আছে ইরানের প্ল্যান, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও। বিশ্বশক্তির ভবিষ্যৎ কিন্তু এই দুইটা সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার লড়াইয়ের উপরেই নির্ভর করছে। তাহলে আধুনিক যুদ্ধের আল্টিমেট ওয়েপন বা চূড়ান্ত অস্ত্রটা ঠিক কি? এতক্ষণ যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে সেটা আর কোনো ফাইটার জেট বা মিসাইল নয়। আজকের দিনে সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা হয়তো হলো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা, মানে একটা দেশের আসল দুর্বলতাটা কোথায় সেটা খুঁজে বের করার ক্ষমতা। কারণ যে যুদ্ধটা শুরু হচ্ছে তেলের খনি আর জলের প্ল্যান্ট ঘিরে, সেটা শেষটা হবে কিন্তু শেয়ার বাজারের ধসের মধ্যে দিয়ে। আর এটাই হলো আধুনিক যুদ্ধের নতুন কঠিন বাস্তবতা।